বলছে হু ওয়াজ দ্য সেকেন্ড পারসন টু ল্যান্ড অন মুন, কে চাঁদে পা রাখা ব্যক্তিদের মধ্যে দ্বিতীয় ব্যক্তি। তো দ্বিতীয় চাঁদে কে পা রাখেন, দ্বিতীয় চাঁদে পা রাখেন, এটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু অনেকে পড়ে যান না, শুধু প্রথমটা পড়ে যান, সেই জন্য একটু কনফিউজ হয়ে যান। তো এই জন্যই পরীক্ষায় কোশ্চেনটা দেওয়ার চান্স খুব বেড়ে যায়। তো সঠিক উত্তর বাজ, মনে রাখবেন, অল্ড্রিন। বাজ অল্ড্রিন হচ্ছেন দ্বিতীয় চাঁদে পা রাখেন এবং প্রথমকে নীল আর্মস্ট্রং, এটা তিনি দ্বিতীয়, বাজ অল্ড্রিন দ্বিতীয় এবং প্রথম নীল আর্মস্ট্রং। নীল আর্মস্ট্রং প্রথম চাঁদে পা রাখেন এবং দ্বিতীয় বাজ অল্ড্রিন। নেক্সট যে কোশ্চেন দেখুন, হু ডিসাইডস দ্য ডিসকোয়ালিফিকেশন অফ এ মেম্বার অফ এ হাউস আন্ডার অ্যান্টি ডিফেকশন ল। তো অ্যান্টি ডিফেকশন ল এর আন্ডারে কে যে কোনো মেম্বারকে ডিসকোয়ালিফাই করতে পারেন? তো এটা আমি এর আগে আলোচনা করেছি, আমি যখন এম লক্ষ্মীকান্ত থেকে আলোচনা করেছি বা লুসেন জিকে থেকে ইন্ডিয়ান পলিটি আলোচনা করেছি, তখন আমি বলেছি। তো দেখুন, আমাদের কনস্টিটিউশনে আর্টিকেল 52 থেকে আর্টিকেল 78-এর মধ্যে দ্য ইউনিয়ন এক্সিকিউটিভ বলে পার্ট রয়েছে। তো সেদিকে আমরা এখন যাচ্ছি না। তো এখানে জাস্ট কোশ্চেন বলেছে যে কে যে কোনো মেম্বারকে, হাউসের যে কোনো মেম্বার থেকে অ্যান্টি ডিফেকশন লয়ের মাধ্যমে ডিসকোয়ালিফাই করতে পারে। তো সঠিক উত্তর এখানে কী হবে? স্পিকার। এটা যদি লোকসভার ক্ষেত্রে হয় স্পিকার হবে, এটা যদি রাজ্যসভার ক্ষেত্রে হয় তাহলে কি হবে? চেয়ারপারসন। চেয়ারপারসন। সেই জন্যে কিন্তু অপশান স্পিকার বা চেয়ারপারসন হিসেবে নাও থাকতে পারে। পরীক্ষায় অপশান থাকতে পারে চেয়ারপারসন অফ দ্য ফলোয়িং অ্যাসেম্বলি বলতে পারে, এরকম অপশান থাকতে পারে। তো স্পিকার বা চেয়ারপারসন অপশান থাকার চান্সটা কিন্তু খুবই কম। এরকম অপশান থাকতে পারে চেয়ারপারসন অফ দ্য ফলোয়িং হাউস, এরকম অপশান থাকতে পারে। তো এটা মনে রাখবেন। আর এই যে অ্যান্টি ডিফেকশন ল ভেরি ভেরি ইম্পর্টেন্ট, আমি খুবই গুরুত্বপূর্ণ একটি টপিক হিসেবে আমি আলোচনা করেছিলাম যখন কর্ণাটক ক্রাইসিস হয়েছিল, তখন আমি ডিটেলডে এই লেকচারটা নিয়ে আলোচনা করেছিলাম অ্যান্টি ডিফেকশন ল। তো অ্যান্টি ডিফেকশন ল আমাদের 10th শিডিউল বা 10th শিডিউলে কিন্তু আলোচনা করা রয়েছে আমাদের কনস্টিটিউশনের, এবং এটা কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে 10th শিডিউল যোগ করা হয়েছে। তো 1985 সালে রাজীব গান্ধীর সময়, রাজীব গান্ধী যখন প্রাইম মিনিস্টার ছিলেন সেই সময় কিন্তু অ্যান্টি ডিফেকশন ল যোগ করা হয়েছিল। অ্যান্টি ডিফেকশন ল মাধ্যমে কী বলা হয়েছিল? কোনো দল থেকে অন্য কোনো দলে যদি চলে যাওয়া হয়, অর্থাৎ এখন ধরুন কংগ্রেস থেকে কেউ বিজেপিতে গেল, কিন্তু কংগ্রেস থেকে বিজেপিতে গেলে কংগ্রেসের 3/2 ভাগ একসাথে যদি বিজেপিতে যায় কোনো রকম প্রবলেম নেই, কিন্তু কংগ্রেস থেকে যদি একজন বিজেপিতে চলে গেল বা 2/3 ভাগের কম যদি বিজেপিতে চলে গেল, তখন কি হবে? তখন ওই একজনকে সেই হাউসের, অর্থাৎ যে হাউস থেকে চলে যাচ্ছে সেই হাউসের স্পিকার বা চেয়ারপারসন কিন্তু তাকে বহিষ্কার করতে পারে। তো এটাই অ্যান্টি ডিফেকশন ল বা দলবদল বিরোধী আইন। আর এটা 52nd কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টের মাধ্যমে করা হয় 1985 সালে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে দেখুন, হুইচ বেদা ইজ কনসিডার্ড অ্যাট ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড। তো এটা খুবই ইজি কোশ্চেন, আপনারা প্রত্যেকেই পারেন। ঋগ্বেদ সঠিক উত্তর হবে। এটা সঠিক উত্তর কী হবে? ঋগ্বেদ। ঋগ্বেদ, সরি ভি, ঋগ্বেদ। ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড কোন বেদকে বলা হয়? এটাই ছিল কোশ্চেন, সঠিক উত্তর। আর এই যে ফার্স্ট টেস্টামেন্ট অফ ম্যানকাইন্ড বলা হয়, এই যে ঋগ্বেদ কত সালে তৈরি হয়? ঋগ্বেদ কম্পোজ করা হয় 1700 BC-তে। মনে রাখবেন, ইম্পর্টেন্ট, এসএসসির পার্সপেক্টিভ থেকে ইম্পর্টেন্ট। নেক্সট চলুন, স্বামী বিবেকানন্দ ওয়াজ দ্য ফলোয়ার অফ হুইচ ফিলোসফিক্যাল স্কুল। তো স্বামী বিবেকানন্দ কোন দার্শনিক বিদ্যালয়ের আন্ডারে ছিলেন? অর্থাৎ ফিলোসফিক্যাল যে স্কুল তার অনেকগুলো ভাগ রয়েছে, সেই ভাগের মধ্যে স্বামী বিবেকানন্দ কোন ফিলোসফিক্যাল স্কুলে পড়েছেন? তো সঠিক উত্তর অদ্বৈত বেদান্ত। ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এসএসসি এবং এনটিপিসির পার্সপেক্টিভ থেকে। তো চলুন নেক্সট কোশ্চেন। নেক্সট রয়েছে, হোয়াট আর দ্য মেইন কালার্স ইউজড ইন ফটোগ্রাফি। তো ফটোগ্রাফিতে মেন কালার্স কী কী? ফটোগ্রাফিতে ইউজ করা হয় মেন 3টি কালারের নাম কী কী? খুবই ইজি কোশ্চেন, জেনারেল সায়েন্সের কোশ্চেন। আর এই রিলেটেড ভিডিও দেখতে এগিয়ে চলো 2.0 চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করতে পারেন।
লিঙ্ক ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে। তো সঠিক উত্তর কি এর? রেড, গ্রিন অ্যান্ড ব্লু, এই তিনটেকেই কিন্তু বেসিক কালার বলা হয় ফটোগ্রাফির ক্ষেত্রে। তো এই তিনটে কালার ছাড়া ফটোগ্রাফি সম্ভব নয়, এবং এই তিনটে কালার দিয়ে অন্যান্য অনেক কালার কিন্তু তৈরি করা যায়। নেক্সট রয়েছে দেখুন, ফ্যারাডেজ ল ইজ রিলেটেড টু। তো ফ্যারাডের ল কিসের সাথে রিলেট করে? তো ফ্যারাডের ল রিলেট করে ইলেকট্রোলাইসিসের সাথে। ইলেকট্রোলাইসিস, ইলেকট্রোলাইসিস, ফ্যারাডের ল ইলেকট্রোলাইসিসের সাথে রিলেট করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। নেক্সট রয়েছে, হুইচ অ্যাসিড ইজ ফর্মড ডিউরিং এক্সেসিভ ওয়ার্কআউট। আপনি যদি খুব কষ্ট করেন বা খুব কষ্টকর কোনো কাজ করেন, অনেকক্ষণ ধরে দৌড়ান বা অনেকক্ষণ ধরে হাঁটেন, দেখবেন আপনাদের পেশিতে, পায়ের পেশিতে ক্লান্তি এসে যায়, আপনি আর হাঁটতে পারেন না, খুব কষ্ট হয়, পড়ে যান, পা যেন অবশ হয়ে যায়। বা অনেকক্ষণ ধরে ধরুন আপনি জিম করছেন, ছেলেদের জন্য কথা বলছি এখানে, অনেকক্ষণ ধরে ধরুন কেউ জিম করছেন, তখন দেখবেন হাতের পেশি প্রচণ্ড যন্ত্রণা করে এবং হাতের পেশি যেন অবশ হয়ে যায়। তো এই পরিস্থিতি কেন হয়? তার কারণ হচ্ছে হাতের পেশি বা পায়ের পেশিতে তখন ল্যাকটিক অ্যাসিড জন্মায়। ল্যাকটিক অ্যাসিড, আর এই ল্যাকটিক অ্যাসিডের জন্যই, ল্যাকটিক অ্যাসিডই জন্মায় এক্সেসিভ ওয়ার্কআউটের জন্য, এটাই সঠিক উত্তর। আর মনে রাখবেন দুধে কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে, মিল্কেও কিন্তু ল্যাকটিক অ্যাসিড থাকে। নেক্সট বলছে দেখুন, নেক্সট বলছে ব্রেড মোল্ড, পেনিসিলিয়াম এবং অ্যাসপারজিলাস আর এক্সাম্পলস অফ হুইচ টাইপ অফ মাইক্রো অর্গানিজম। তো অপশান থাকবে ফাঙ্গি, ব্যাকটেরিয়া, এই টাইপের অপশান থাকবে। তো সঠিক উত্তর কী হবে? ফাঙ্গি, ফাঙ্গি হবে সঠিক উত্তর। ব্রেড মোল্ড, পেনিসিলিয়াম, অ্যাসপারজিলাস এগুলো ফাঙ্গির এক্সাম্পল। আর এই রিলেটেড ভিডিও দেখতে অবশ্যই এগিয়ে চলো তো ভিজিট করবেন এগিয়ে চলো 2.0-তে, কেননা এই রিলেটেড ভিডিও খুব তাড়াতাড়ি শুরু হবে। বর্তমানে এখন কেমিস্ট্রি ক্লাস চলছে, তারপরে বায়োলজি শুরু হয়ে যাবে। নেক্সট রয়েছে দেখুন, ইন হুইচ অফ দ্য ফলোয়িং লোকেশনস ওয়াজ দ্য কুইট ইন্ডিয়া মুভমেন্ট লঞ্চ বাই মহাত্মা গান্ধী ইন 1942। তো 1942 সালে মহাত্মা গান্ধী কোন জায়গা থেকে 1942 সালের মুভমেন্ট শুরু করেন বা কুইট ইন্ডিয়া মুভমেন্ট শুরু করেন? তো এটা খুবই ইম্পর্টেন্ট কোশ্চেন, এসএসসি এবং এনটিপিসি গ্রুপ ডির ফেভারিট কোশ্চেন 2018 সালেও এসেছিল। তো এটা আগস্ট ক্রান্তি ময়দান, মনে রাখতে পারেন 1942 সালে আগস্ট ক্রান্তি ময়দান থেকেই কিন্তু মহাত্মা গান্ধী এটা শুরু করেছিলেন। আর যেহেতু আগস্টে বিদ্রোহটা শুরু হয়েছিল, তো সেই সময়টা হিসেবে মনে রাখতে পারেন আগস্ট ক্রান্তি ময়দান। আর 1942 সালে এটা হয়েছিল, লেখা রয়েছে। আর এই সময় কিন্তু গান্ধীজি বলেছিলেন ডু অর ডাই, করো অথবা মরো। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। আর এই রিলেটেড ডিটেলস ভিডিও দেখতে আমার চ্যানেল লুসেন জিকে থেকে আমি সমস্ত হিস্ট্রি, মডার্ন হিস্ট্রি কভার করেছি। লুসেন জিকে এবং অন্যান্য বই থেকে কিন্তু মডার্ন হিস্ট্রি কভার করেছি ছোটো ছোটো লেকচারের মাধ্যমে, ওই ভিডিওগুলো দেখতে পারেন, খুব সুন্দরভাবে আমি কভার করে দিয়েছি, আপনাদের কিন্তু খুবই হেল্প হবে। নেক্সট কোশ্চেন, নেক্সট বলছে দেখুন, হুইচ টাইপ অফ ভেজিটেশন ইজ জেনারেলি ফাউন্ড ইন ডেজার্ট রিজন। তো ডেজার্ট এরিয়ায় কোন টাইপের ভেজিটেশন সবচেয়ে বেশি দেখা যায়? তো ভেজিটেশন থেকে ইউপিএসসিতে কোশ্চেন খুব বেশি আসে প্রিলিমিনারিতে, কিন্তু ইউপিএসসির পার্সপেক্টিভ বা ইউপিএসসি লেভেলের কোশ্চেন এটা নয়, খুবই বাচ্চাদের কোশ্চেন। তো সঠিক উত্তর কী হবে এখানে? জেরোফাইট টাইপের যে ভেজিটেশন সেটা ডেজার্ট এরিয়ায় পাওয়া যায়। তারপর জেরোফাইট রয়েছে, মেসোফাইট রয়েছে, অর্থাৎ যেখানে হাইগ্রোফাইট রয়েছে, যেখানে জলের পরিমাণটা বেশি, ময়েশ্চার বেশি, সেখানে কিন্তু হাইগ্রোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়। তারপর যেখানে জলের পরিমাণটা অ্যাভারেজ, সেখানে মেসোফাইট জাতীয় উদ্ভিদ জন্মায়। তো এগুলো কিন্তু ইম্পর্ট্যান্ট পড়তে হবে আপনাদের। তো এই ছিল আজকের 10টি ইম্পর্ট্যান্ট কোশ্চেন। নেক্সট ডে আমরা আরও 10টি এরকম ইম্পর্ট্যান্ট কোশ্চেন নিয়ে আলোচনা করব। তো ভিডিওগুলো দেখতে থাকুন, মিস করবেন না, কোনো রকম ভিডিও মিস করবেন না। আইপিএল চলছে ঠিক আছে, কিন্তু 5 থেকে 10 মিনিটের ভিডিও দেখলে আপনার খুব একটা টাইমের ক্ষতি হবে না। তো চলুন, এই ছিল ছোট্ট ভিডিও।